আমি যদি মঞ্জুর মোর্শেদকে বলি যে গণ অধিকার পরিষদ না যুব অধিকার মানে এখন মঞ্জুর মোর্শেদকে আমি জিজ্ঞেস করবো যে আমি গণ অধিকার পরিষদ এবং তারুণ্যের রাজনীতিকে মনে প্রাণে দান করি। আসসালামু আলাইকুম। LB24 এর লন্ডন স্টুডিও থেকে আমি জুয়েল জামান সপ্তম বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে 5ই অগাস্ট 2025। আজকের এই আলোচনায় আমরা ফিরে যাব মাস আপরাইজিং 2024 এর। এই নিয়ে চলুন প্রথমে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। জুলাই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সবাই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করে। অন্যদিকে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। দেশের সাধারণ জনগণ ভেবেছিল রাজনৈতিক দলগুলো জনকল্যাণমূলক কাজে বেশি সক্রিয় হবে, তবে সময় পেরোনোর সাথে সাথে সবকিছু পরিষ্কার হতে থাকে। চোখে পড়বে নতুন স্টাইলের চাঁদাবাজি। বিশেষ করে বিএনপির কিছু কর্মকাণ্ড মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি শুরু করে। দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি নেতাকর্মীদের নাম আসতে থাকে। ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, মহিলা দলের নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, মহাখালীতে রেস্টুরেন্টে নারী হেনস্থা সহ সম্প্রতি বেশ কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জের ধরে প্রশ্ন উঠছে, বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছেন কিনা। এছাড়া সম্প্রতি এনসিপি নেতাকর্মীদের চাঁদাবাজির খবর এখন দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় তুলেছে। রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 জন। পরিশেষে বলা যায়, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেখানে মানুষের আস্থার প্রতীক হতে পারত, সেখানে দলগুলো সাধারণ মানুষের মধ্যে শুধু আতঙ্ক ছড়িয়ে চলছে, যা নির্বাচনে একটি বড় প্রভাব ফেলতে পারে। আপনারা প্রতিবেদনটা দেখছেন। আমাদের বাংলাদেশের গত বছর জুলাই 2024 এর মাস আপরাইজিংয়ে কি হয়েছিল। নদীর পাড় যেমন চুপচাপ ভেঙে পড়ে, তেমনি সাইলেন্টলি ধসে যাচ্ছে সাধারণ মানুষের আস্থা, জীবিকা, ন্যায়বোধ এবং দেয়ার ড্রিম। এই বছরটা যেন একটা দীর্ঘ প্রতারণা। লিডার বদলেছে কিন্তু লুটেরা বদলায় নাই। বলার কথা ছিল, করার কথা ছিল চেঞ্জ হবে। আমরা আশাবাদী ছিলাম হয়তো এবার বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে আসবে, কিন্তু যা এসেছে দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। চাঁদাবাজি বিকাম মোর কর্পোরেট বিজনেস, দুর্নীতির দলবদল আর গায়ের জোরের নামান্তর। আগে শুনতাম আওয়ামী লীগ চাঁদাবাজি করত, এটা বলতো সবাই। এখন সবাই পলিটিক্স করে আর সবাই চাঁদাবাজি করে, যেন চাঁদাবাজি হয়ে গেছে রাজনৈতিক দক্ষতার নতুন মানদণ্ড। নাও নোবডি শেম অ্যাবাউট ইট। কেউ প্রশ্ন করলে তাকে দেশদ্রোহী বলা হয়। যার রাস্তায় নামে তাদের পিঠে নামে লাঠি, যারা মুখ খুললে তাদের নামে মামলা। মানুষ জেগে ওঠার আগেই তাকে ক্লান্ত করে ফেলা হচ্ছে। দিস এক্সট্রিম ফ্রাস্ট্রেশন, ক্ষোভ আর বাস্তবতার মুখোমুখি হতে আজকের এই বিশেষ পর্বে কথা বলবো গত 1 বছরে কি পেল বাংলাদেশ। Who are the people is laughing and who are the people is crying? আমার সঙ্গে রয়েছেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ এবং বিএনপির নেত্রী অ্যাক্টিভিস্ট সোনিয়া আক্তার স্মৃতি। ওয়েলকাম মঞ্জুর মোর্শেদ অ্যান্ড সোনিয়া আক্তার স্মৃতি। আসসালামু আলাইকুম। LB24 দর্শকদেরও ধন্যবাদ, জামান ভাইকেও ধন্যবাদ।
থ্যাংক ইউ। সো দুজনকে সেম কোয়েশ্চেনই করতে চাচ্ছি। 5ই অগাস্ট যা 36 জুলাই নামে খ্যাত, এই দিনটির তাৎপর্যটা কিভাবে দেখছেন আপনারা? আমি মঞ্জুর মোর্শেদ থেকে আরম্ভ করতেছি, আপনি বলেন কিভাবে দেখছেন এই তাৎপর্যটা। আমি যেটা বলতেছিলাম, আহ, আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম দীর্ঘ সময় ধরে, আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা ছিল 2018 ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে। সে থেকে আমরা কিন্তু কি শেখ হাসিনার অনিয়ম দুর্নীতি, আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতি, ভোট ডাকাতি, গণতন্ত্র হত্যা, ব্যাংক লুট, অত্যাচার, গুম কুম সবকিছুর বিরুদ্ধে কথা বলে গেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি এবং 2024 সাল পর্যন্ত, তাহলে সিস্টেম গুলো ছিল গতানুগতিক এবং কোন নিয়মের মধ্যে পড়ে না। দেশের আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। যখন যে ক্ষমতায় আসছে সংবিধানকে ব্যবহার করেছে। আমরা 2024-এ যখন শেখ হাসিনার 17 বছর ক্ষমতায় থাকার পরে পতন হয়েছিল, আমরা যে তার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছি, একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, সাম্যতার ভিত্তিতে সবাই বসবাস করবে, সবাই মানবিক মর্যাদা নিয়ে বসবাস করবে, ভেদাভেদ থাকবে না, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরিতাপের বিষয়, 2024 সালের 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন আমরা বহু স্বপ্ন দেখেছিলাম এই দেশটা সত্যিকারে পরিবর্তন হবে, মুক্তিযুদ্ধের পর থেকে যে ক্ষমতায় এসেছে তার মতো করে ক্ষমতাকে উপভোগ করেছে। আরো আসবো মঞ্জুর, আপনার কাছে আরো আসবো। আমরা জাস্ট কুইকলি শুনে নেই সোনিয়া আক্তার স্মৃতির কাছ থেকে। আপনি কি মনে করেন 36 জুলাইয়ের মাধ্যমে দেশের রাজনীতিতে কি ধরনের নতুন দিক উন্মোচিত হয়েছে, ওর তাৎপর্যটা কি আপনার ভাষায় বলেন তো সোনিয়া? জি ভাইয়া, ধন্যবাদ। আসলে এই দিনটাকে দেখার জন্য আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আপনারা জানেন যে বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা এই 16 বছরে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। নারী পুরুষ উভয়ে কাউকেই এই ফ্যাসিস্ট ছাড় দেয়নি। তো আমাদের প্রতীক্ষার ফল অবশেষে আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম যে এই ফ্যাসিস্ট একদিন বিদায় হবে। তো 36 জুলাই, মানে 36 জুলাই তো 6 আগস্ট এবং 5 আগস্ট। তো সেই 5 আগস্টে এই ফ্যাসিস্ট বিদায় হওয়ার মাধ্যমে ধরেন আমাদের বাংলাদেশের জনগণের মুক্তি মিলেছে। যতদিন ফ্যাসিস্ট বলেছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের 16 কোটি জনগণ নাকি আওয়ামী লীগ করে বা শেখ হাসিনা শেখ পরিবারের ভক্ত, এমনটাই আমরা কিন্তু মুখস্থর মধ্যে চলে আসছিল, অভ্যস্ত হয়ে যাচ্ছিল। তো সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে ফ্যাসিস্ট আমরা বিদায় করেছি, এটা আমরা মনে করি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয় স্বাধীনতা আমরা বিশ্বাস করি বা মনে প্রাণে ধারণ করি। দেখেন আজকে 5 আগস্টের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা হয়তোবা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে আমরা দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পরেও আমরা কিন্তু প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি। যে বাচ্চারা আমাদের আইডল হতে পারতো, যে বাচ্চাগুলো আজকে ধরেন ওদেরকে আমি বিপ্লবী বলবো, এখনো ওদেরকে ক্রেডিট দিব আমি। আমি কিছু জায়গা ঘৃণার জায়গা রেখেছি, আমি মাঝে মাঝে ওটা নিয়ে আমি বলি, সব জায়গায় বলি। যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের কথা যদি আসে, আমি একটু বলি, যেহেতু প্রশ্নের মধ্যে পড়ে না, তারপরও আমি আমার জায়গা থেকে বলি। আমি আসি পরে এ ব্যাপার নিয়ে আসি। সোনিয়া, আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমি নিজেও শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি শহীদ 10 নারীকে, বিশেষ করে প্রথম শহীদ নাইমা সুলতানকে, যে মাত্র 15 বছরে নিজের জন্মদিনের 5 দিন আগে গুলিবদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। আমি আপনার কাছে আবার আসব, আমি মঞ্জুর মুর্শিদের কাছে যাচ্ছি। আপনার দৃষ্টিতে নতুন বাংলাদেশ বলতে ঠিক কি বুঝাচ্ছেন? ধন্যবাদ। সোনিয়া আপু বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। আমরাও ভেবেছিলাম এটা দ্বিতীয় স্বাধীনতা,
এই স্বাধীনতা অর্ধেক শেষ করে দিয়েছে বিএনপি, আর অর্ধেক শেষ করে দিয়েছে আমরা যাদের দ্বারা এই স্বাধীনতা পেয়েছি, আমরা সহ আন্দোলন সংগ্রাম করেছি তাদের দ্বারা। এই স্বাধীনতা কিন্তু ভুলন্টিত হয়ে গেছে ইতিমধ্যে। জুলাই বিপ্লব ব্যাহত হয়ে গেছে। আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, বিশেষ করে স্বাধীনতার আমরা তো চাইছিলাম বৈষম্যহীন একটা শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেই বাংলাদেশ কিন্তু কি আমরা 5 আগস্টের পরে যে সরকার পেয়েছি তাদের দ্বারা আমরা ভেবেছিলাম বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ হবে, নতুন বৈষম্যহীন বাংলাদেশ হবে। কিন্তু কি যারা আসলে সত্যিকারের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল 2024-এ হাসিনার রেজিমের বিরুদ্ধে, তারা কিন্তু কি মূলত এখন ঘরে ফিরে গিয়েছে। যারা ছাত্ররা ছিল সত্যিকারে তারা এখন কিন্তু কি লেখাপড়ার টেবিলে গিয়েছে। যারা সত্যিকারের এদেশের একটা পরিবর্তন চেয়েছে তারাও কিন্তু কি ঘরে বসে আছে। এখন আমরা যারা পলিটিক্স করে আমাদের নানার কারণে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি, এখন আমরা সে রাজনীতি নিয়ে আছি। কিন্তু কি হতাশার কথা হচ্ছে, দুর্ভাগ্যের কথা হচ্ছে আমরা জুলাইকে রক্ষা করতে পারি নাই। জুলাইকে বেহাত করেছি, নিজের মতো করে ব্যবহার করেছি। যে ক্ষমতার মসনদে বসেছে সে ভেবেছে জুলাই তার বাপদাদার সম্পত্তি, তাদের মতো করে ব্যবহার করছে। টু বি অনেস্ট, আমি আর একটা কথা বলি, আমি শুধু জুলাই গণ অভ্যুত্থানে এনসিপি বা বৈষম্য বিরোধী নেতারা যে জুলাই গণ অভ্যুত্থান ব্যাহত করেছে সেটা না, বিএনপিরও এখানে দায়ভার আছে বড় দলগুলোর মধ্যে। তাদের মতো একটা দল, তারা আপনি কি চাঁদাবাজি করেন? যদি গণ অধিকার পরিষদ কিংবা আমাদের বিরুদ্ধে যদি চাঁদাবাজ না, 2 টাকার এদিক সেদিকেরও যদি তথ্য প্রমাণ থাকে, আমরা সাদরে রাজনীতি ছেড়ে দিব। আপনি হয়তো জানেন আমাদের দল কিভাবে চলে, এবং এখানে তো সোনিয়া আপু আছে। আপনাদের পার্টির একটা প্রতিবেদন আমরা দেখে আসি, খুব কম সময়ের, বা দেখে আসি, তারপরে নিয়ে আপনার সাথে আলাপ করব। গণ অধিকার পরিষদ 26 অক্টোবর 2021 সালে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে দলটির আত্মপ্রকাশ হয়। আমাদের পরিকল্পনা 300, এই মুহূর্তে 300 আসনে 300 জন প্রার্থী দেওয়া। তবে আত্মপ্রকাশ করার কিছু সময় পর থেকেই দলটির অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে নানান সময় বিতর্কের সৃষ্টি হয়। ফলস্বরূপ 2023 সালের জুনে দলটি দুপক্ষে বিভক্ত হয়ে যায়, যখন দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর একে অপরকে অব্যাহতি দেয়। গণ অধিকার পরিষদে নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি লড়াই, সংগঠন থেকে একে অন্যকে বের করে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন শীর্ষ 2 নেতা রেজা কিবরিয়া ও পরবর্তীতে নুরুল হকের সমর্থকরা নুরুল হককে সভাপতি, মোহাম্মদ রাশেদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করে। অপরদিকে রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্বাচিত করে অপরপক্ষ। পরবর্তীতে রেজা কিবরিয়া ও তার সমর্থকরা গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে চাইলে নির্বাচন কমিশন তা কয়েকবার নাকচ করে দেয়। ফলে দুপক্ষ একত্র হওয়ার চেষ্টা করে এবং 2024 সালের 2 সেপ্টেম্বর দলটিকে নিবন্ধন প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, প্রতীক হিসেবে পেয়েছে ট্রাক। এ নিয়ে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন 51। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও অনেকে মনে করেন এ দলের সক্ষমতা আছে বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হয়ে ওঠার। মঞ্জুর মুর্শেদ, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, অনেকে বলে, জনগণও বলে যে আপনারা শুধু ফেসবুকে অ্যাক্টিভ, পার্সোনালি ফলাফলটা খুব কম। এই সমালোচনার কি জবাব দেবেন আপনি মঞ্জুর মুর্শেদ? ধন্যবাদ। আমাদের কিন্তু কি আপনারা জানেন, আমরা যখনই এদেশের রাজনৈতিক দল ঘোষণা করি 2021 সালে 26 অক্টোবর, তার আগে আমাদের কিন্তু কি 2018 সালে ছাত্র অধিকার পরিষদের জন্ম। এরপর 2020 সালে আমাদের উইংস গুলো, বিশেষ করে যুব অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদ গঠনের পরে আমরা কিন্তু কি মূল দল গণ অধিকার পরিষদ গঠন করেছি। বাংলাদেশের ইতিহাসের একমাত্র রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়ে মূল দলের দিকে আমরা গিয়েছি। যেমন ধরেন, যারা বলে আমরা মাঠে নাই, হ্যাঁ, আমাদের সভা সমাবেশ অসংখ্য হয়, আমাদের নানার কারণে মিডিয়া কেমন জানি আওয়ামী লীগের আমলে যেমন সাপোর্ট দিত না, এখনো কিন্তু কি সে একই জিনিস আছে।
গত শুক্রবার 25শে জুলাই কিন্তু আমরা কুমিল্লা টাউন হল মাঠে বিশাল সমাবেশ করেছি। এটা যদি মনে করেন এনসিপি করতো অথবা বিএনপি করতো, জামাত করতো, মিডিয়ায় কিন্তু তোলপাড় পড়ে যেত। আপনি কয়টা মিডিয়ায় আমাদেরকে দেখেছেন ওই সমাবেশের নিউজ করতে? আমি যেমন ভাই আমার কথা শেষ করে আপনি যে উত্তরটা দিয়েছেন, যুব অধিকার পরিষদ যখন 2020 সালে প্রতিষ্ঠিত হয়, 2021 সালে আমরা 66টা জেলা এবং মহানগর সব মিলে 79টা ইউনিটে আমরা কমিটি দিয়েছি যুব অধিকার পরিষদের, এবং আমাদের এখন পর্যন্ত ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে, আমাদের মূল দলেরও কমিটি আছে। কেউ যদি বলে আমাদেরকে ফেসবুকে আছে আমরা মাঠে নাই, সেটা এখন থেকে হয়তো পলিটিক্স এর জন্য সমালোচনা করে, কিন্তু কি সত্যি কথা হচ্ছে আমাদের যেভাবে মিডিয়া সাপোর্ট দেওয়া দরকার সেভাবে মিডিয়া সাপোর্ট না পাওয়ার কারণে আমরা হয়তো আপনারা জিনিসটাকে কম ফোকাস করতে পারেন, নতবা আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের আর্থিক সক্ষমতা তো অনেকটা দুর্বল। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলটা যেভাবে চালাই, আমাদের যারা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য আছে, নেতৃবৃন্দ আছে, তাদের থেকে অনুদানের মাধ্যমে আমরা বা কয় টাকা ইনকাম করি বা কয় টাকা পাই। যেমন ধরেন আমরা এই যে গতকালকে মঞ্জুর মোর্শেদ, আপনার নিজস্ব ইনকাম? জি জি, আপনার নিজস্ব ইনকাম? আমার নিজস্ব ইনকাম বলতে আমার টিউশনি ছিল। আমি কিন্তু যুব অধিকার পরিষদের সভাপতি হওয়ার পরও 2024 সাল পর্যন্ত টিউশনি করে চলছি। নিজের টিউশনি দিয়ে আমি 20 থেকে 25,000 টাকা ইনকাম করতাম। সেই ইনকামের টাকা দিয়ে আমি পাশাপাশি ইনকামের টাকা দিয়ে আমি যেমন চলতাম, আমার সংগঠন অনেকেও কিন্তু আমি টুকটাক খরচ দিতাম। আমি কিন্তু যুব অধিকার পরিষদের সভাপতি হয়েও বাসে চলাচল করি 10 টাকা ভাড়া দিয়ে, লোকাল বাসে এখন পর্যন্ত 10-15 টাকা দিয়ে। ওই বিএনপি চলাচল আমাদের মাঝে নাই, আমাদের খরচও নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার পরিবারেরও আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান আছে, আর পাশাপাশি আমার ওয়াইফও জব করে। এগুলো দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি চলি। আমার কোনো ওই ধরনের কেউ বলতে পারবে না কার থেকে 2 টাকা আনছি। এখানে তো সোনিয়া আপা আছে, সেও তার সাথে 2018 সাল থেকে দীর্ঘ সময় সম্পর্ক বা আমাদের পরিচিত, উনিও বলতে পারবেন ওনার থেকে 2000 টাকা বা 200 টাকা কোনোদিন ধার চেয়েছি। এবং বিএনপি বলেন, জামাত বলেন বা কোনো কেউ বলতে পারবেন না। আপনি চিটাগাং থেকে এমপি ইলেকশনে দাঁড়াবেন, এম আই রাইট? হ্যাঁ, ইয়েস। আপনাকে কেন ভোট দেবে পাবলিক? আপনাকে তো চিনেই না। আমাকে অবশ্যই ভোট দিবে, কারণ হচ্ছে এখন তরুণদের বাংলাদেশ। মানুষ তো গতানুগতিক 1971 সালের পর থেকে দেখছে কারা কি করছে, এবং যারা আসছে তারা ক্ষমতাকে নিজের মতো ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। তো এখন তরুণদের জন্য মানুষ চায় কিছু একটা তরুণরা করুক। আপনি বলতে পারেন এখন পর্যন্ত মঞ্জু ভাই আপনি এলাকায় কি করেছেন? এলাকায় আমি কিছুই করতে পারি না, এবং কি 5 আগস্টের পরে অনেকে শোডাউন দিয়েছে, অনেকে ব্যানার পোস্টারে নিজেদের এলাকায় ছেড়ে দিতে। আমি অত্তরভাবে এখন পর্যন্ত একটা পোস্টার করতে পারি নাই আমার এলাকায়। কেউ বলতে পারবে না যে আমি নিজের টাকা দিয়ে এলাকায় একটা পোস্টার করেছি। পোস্টার বাদ দেন, আপনার এলাকায় কোনো মিলাদ মাহফিলে গেছেন আপনি? অবশ্যই গেছি। আমার এলাকায় আমি সামাজিক প্রোগ্রামগুলোতে অবশ্যই সম্পৃক্ত, এবং আমি শুধু সম্পৃক্ত না, আমি আমার যারা ইউনিটের নেতা কর্মীরা আছে তাদেরকে দিয়ে সরকারি যতটুকু কাজ করানো যায়, যেমন রাস্তার কথা বলেন, টিউবওয়েলের কথা বলেন, মসজিদের কথা বলেন, আমি সেগুলো করার জন্য সর্বোত্তম সহযোগিতা করি। আমি ইনু সাহেবকেও বলি, আপনার যদি কোনো এখতিয়ার থাকে কিছু একটা সরকারের অনুদান দেওয়া, সেটা অবশ্যই আমাদের নেতা কর্মীকে দিবেন। তারপর উনি অনেক সময় আমাদেরকে না দেওয়ার জন্য চেষ্টা করে, কারণ বিএনপি, জামাত, এনসিপি কে উনি পায়েটে দিয়ে আমাদেরকে কেমন জানি পিছিয়ে ফেলার চেষ্টা করে, তারপরও কিছুটা দেয়, এইটুকু। মঞ্জুর মোর্শেদ, আপনার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিটা কি, ফাউন্ডেশনটা কি? আমরা আগে বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠিত করব, যেখানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, আমাদের সার্বভৌমত্বের প্রতি শক্তিশালী প্রতিরক্ষা থাকবে, আমাদের তরুণরা তাদের মতো করে বাক স্বাধীনতা প্রকাশ করবে। তারা আমাদেরকে অবশ্যই তরুণদের যেভাবে আমরা মানব শক্তিতে রূপান্তর করা যায় সেদিকে আমরা খেয়াল করব। অবশ্যই আমাদের এই দর্শনগুলো নিয়ে আমরা চলি। আমরা বামপন্থীও না, ডানপন্থীও না,
আমরা অতি বামও না অতি ডানও না, আমরা মধ্যপন্থী রাজনীতি করে এখন পর্যন্ত আমরা তরুণদের জন্য ব্যাপক কাজ করেছি এবং মানুষের জন্য এই আন্দোলনের যদি সিংহভাগ যদি ক্রেডিট দিতে হয়, এখানে সোনিয়া আপা আছে, জামাতের তো দীর্ঘ সময় দিয়ে ধরে রাজপথে নামার সক্ষমতা ছিল না, বিএনপিও কিন্তু কি অনেকটা, বিশেষ করে 2023 সালে 28 অক্টোবরের পরে তারা কিন্তু ওই যে নির্বাচনের আগে 2024 নির্বাচনের আগে রাজপথে নামতে পারতো না। আমরাই গণ অধিকার পরিষদ ওই রাজপথটাকে আমরা উত্তপ্ত করেছিলাম, আমরাই টিকিয়ে রাখছিলাম এই আন্দোলন সংগ্রাম 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই জন্য তরুণরা বেশিরভাগ দেখবেন আমাদের রাজনৈতিক দলে বেশিরভাগে 40 ইয়ার্স এর নিচে, বেশিরভাগ তরুণদের যে রাজনীতিক আই হ্যাড পলিটিক্স সেটাকে আমরা এখন তাদেরকে আই লাইক পলিটিক্স এর মধ্যে নিয়ে যেতে পারছি। মঞ্জুর, আপনার কাছে আসতেছি, আমি সোনিয়ার কাছে জানতে চাই রাজবাড়ী জেলা সাধারণ মানুষের জন্য আপনার পলিটিক্যাল মূল লক্ষ্যটা কি? আসলে আমি বলবো না আমার পলিটিক্যাল লক্ষ্য কি, আমি বলবো আমাদের পলিটিক্যাল লক্ষ্য কি। আপনি, কারণ আমি একা সোনিয়া দিয়ে কিন্তু আমার জাতীয়তাবাদ না, আমরা সবাই মিলে আমাদের জাতীয়তাবাদ। তো 10-এর লাঠি 1-এর বোঝা, তো আমরা সেই বোঝা কেন বইবো? আপনি জানেন যে মঞ্জুর মোর্শেদ, উনি যুব অধিকার পরিষদের সভাপতি, উনি ঢালাও ভাবে বিএনপিকে দোষারোপ করে গেলেন। আসলে যত বড় দল যদি ভারী হয় তার দোষ একটু বেশি হয়, যে কাজ করে তার একটু দোষ থাকবেই, দোষ গুণ নিয়েই মানুষ, আর যে কাজ করে না তার সে কোনো দোষের তলে পড়বেও না, মানে এটাই স্বাভাবিক, আপনারা জানেন। তো আমি একটু গণ অধিকার পরিষদকে নিয়ে একটু খোঁচা মেরে আসি। কিছুদিন আগে বা 2-4 দিন আগে মাহফুজ খান নামে একজন গণ অধিকার পরিষদের, যেহেতু আমি 2018 সাল থেকে এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু আমি ওদের সাথে সংযুক্ত ছিলাম, তো যার কারণে আমি অতপ্রতভাবে সবাইকে কম বেশি চিনি। তেমনই একজন মাহফুজ খান, ওনার কিছুদিন আগে কান্নাকাটির ভিডিও কিন্তু আমরা দেখেছি যে ভাইরাল হয়েছে, কান্নাকাটি করছে যে ওনাকে কেন এমপি নমিনেশন দেওয়া হলো না, বা এই ধরনের কিছু একটা কান্নাকাটি করছে। তো আমার কাছে মনে হয় যে গণ অধিকার পরিষদের আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, উনি কি বলতে পারবেন রাজবাড়ী জেলায় এমপি ক্যান্ডিডেটকে? আমি ওনার কাছে একটু প্রশ্ন রেখে গেলাম যে এটা উনি দয়া করে আমাকে একটু বলবে। তো যাই হোক, আমার যে রাজনৈতিক ভবিষ্যতের কথা আপনি বললেন, আমি দেখি যে আমার দেশে ওই যে আগেই বলেছি বৈষম্যহীন একটা দেশ হবে, যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন যে ঘরে ঘরে প্রতিটা নারী হোক পুরুষ হোক প্রতিটা মানুষই স্বাবলম্বী হবে, আমাদের খাল খননের যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি। তো আমি চাইবো যে মাছে ভাতে যে বাঙালি সেটা অব্যাহত থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ থাকুক। আর উনি যে আমাদের বিএনপিকে ঢালাওভাবে একটা দোষারোপ করে গেলেন, আমি বলবো না যে বিএনপি একদম দুধে ধোয়া তুলসী পাতা, একদম এটা বলবো না। ওই যে বললাম, কাজ করতে গেলে ভুল হবে, আর সেটা নিয়ে দেখেছেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান একদম তার জায়গায় স্ট্রংলি ভাবে হ্যান্ডেল করেছে, যে যদি কেউ চাঁদাবাজ হয় সে আমার কেউ না, আমার ভাই হইতে পারে না, আমার সহযোদ্ধা হইতে পারে না, আমাদের সৈনিক হতে পারে না। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যার মধ্যে নাই সে জাতীয়তাবাদীর কেউ হতে পারে না। তো আমাদের পক্ষ থেকে তাদেরকে কিন্তু যথাযথ পানিশমেন্ট দেয়া হয়েছে। আর ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করা আমি মনে করি অযৌক্তিক। আপনি দেখেছেন যে সরকারকে ডক্টর ইউনূসের হাত ধরে কারা রাজনীতি করছে, আসিফ নজরুল, আজকে কি হওয়ার কথা ছিল কি হয়েছে। আজকেও দেখবেন একটা কনসার্টের জন্য বিভিন্ন জায়গায় চাঁদার জন্য কিন্তু দরখাস্ত দিয়ে বেড়াচ্ছে কে? এই এনসিপি থেকে কিছুদিন আগে দেখবেন এই যে নারীদের কথা বললেন, নারীরা রাজনীতি করে আগাবে কি? এক জায়গায় নারী থাকলে সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। নীলা ইসরাফিলের কথা যদি আমরা বলি, এটা তো সকলেই জানে। আপনার প্রতি আমাদের হ্যাঁ সফট হার্ট আছে। আসুন আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন বানিয়েছি, এটা আমরা দেখে আসি। আসুন আমরা সোনিয়া আক্তার স্মৃতির একটা প্রতিবেদন দেখে আসি। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য এবং রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি রক্তদান কর্মসূচির সাথে জড়িত। তবে স্মৃতির এই স্বাভাবিক জীবনে হঠাৎ নেমে আসে একটি কালো অধ্যায়। ঘটনার শুরু একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে স্মৃতি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট করেন।
আর এতেই বাধে বিপত্তি। স্মৃতিকে মধ্যরাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়, আর এ ঘটনা তখন সারা দেশব্যাপী সাড়া ফেলেছিল। বাক স্বাধীনতার চরম বিপর্যয় দেখতে পেয়েছিল দেশবাসী, যেখানে সামান্য ফেসবুক পোস্টের জেরে স্মৃতিকে যেতে হয়েছিল জেলখানায়। সোনিয়া, আপনার যে ওই দিনকার ঘটনাটা আমাদেরকে সারাংশভাবে আমাদেরকে একটু শেয়ার করেন, অ্যাকচুয়ালি কি হয়েছিল, সারমর্ম বলবেন। আসলে আমি তো অনলাইনে লিখালিখি করি, বরাবরই ছোট হোক বড় হোক অনলাইনে লিখি, টুকিটাকি লিখি আর কি। তো আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। তো যখনই বক্তব্য দিতেন, শুধু আমরা না, সবাই লেখালেখি করতো, যারা আমরা লিখি তারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেছিল যে উনি তো মেকআপ করেও ইসে যান, হসপিটালে যান, বা কি খেলে লিভার পচে যায়, এই টাইপের কথা। তো আমি তখন ফেসবুকে আমি একটা পয়েন্ট লিখেছিলাম যে একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন বললে ভুল হবে। উনি মাঝে মাঝে এমন দুর্গন্ধযুক্ত কথাবার্তা বলেন, এবং সেটা শুনে ওনার সংসদে থাকা এমপি মন্ত্রীরা নির্লজ্জের মতন হো হো করে হেসে ওঠে। ভদ্রতা, পারিবারিক শিক্ষা, যেটা ওনাকে কেউ শেখাতে পারেনি। বাবা বাবা মার সুশিক্ষা না থাকলে বাবাকে কবরে গিয়েও গালি শুনতে হয়। তো আমি এখানে কারো নাম উল্লেখ করিনি, এমন একটা পোস্ট দিয়েছিলাম, এবং পরে চার্জশিটে গিয়ে দেখলাম যে আমি শেখ হাসিনা জন্মদিনে একটা কালকেউটের ছবি পোস্ট করে লিখেছিলাম শুভ জন্মদিন প্রিয়। তো তারা ধরেই নিয়েছিল সেটা শেখ হাসিনা। তো যার পরিপ্রেক্ষিতে আমার নামে মামলা হওয়ার আগে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তারপর আমার নামে মামলা দেয়া হয়। তো গভীর রাতে আপনারা দেখেছেন, যেহেতু এটা অনেক ভাইরাল ইস্যু ছিল, গভীর রাতে রাত 1:30টার সময় আমার বাচ্চাদের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়। আমার হাজবেন্ড একজন প্রবাসী। তো আমি বলেছিলাম, ওনাদের কাছে অনুরোধ করেছিলাম, দেখেন আমার ভাই আসতেছে, আমার বাচ্চা, ছোট 2টা বাচ্চা, এই বাচ্চাদের সামনে থেকে অন্তত নিয়েন না, আমার ভাইকে এনে আমি বাসায় রেখে তারপর আমি বের হচ্ছি। আমি অনেক অনুরোধ করেছিলাম তাদের, কিন্তু তারা শোনে নাই। পরবর্তীতে আমি একটা লাইভ করি, যেন আমি যদি মরেও যাই, কি কারণে মরে গেলাম, মানুষ যেন জানে যে কার হাতে মৃত্যু হলো আমার। এই সেন্স থেকেই আমি লাইভটা করেছিলাম, যে দেশবাসী জানুক যে ফ্যাসিস্টের হাতে আমি হয়তো খুন হয়েছি, গুম হয়েছি, যাই হোক, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমাকে ওরা শুধু অ্যারেস্ট দেখিয়েছে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, জেলে জেলে দিয়েছে। তো একজন রাজনীতিবিদের কাছে জেল জীবন হচ্ছে সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। এটা আমার সৌভাগ্য ছিল যে আমাকে অবশেষে জেলে দেওয়া হয়েছে। আমি 4 মাস জেল খেটে 2022 সালের 4 অক্টোবর আমাকে ধরে নিয়ে যায়, এবং 2023-এর 2 ফেব্রুয়ারি আমি জামিনে মুক্তি লাভ করি। দেখেন সোনিয়া, বাংলাদেশ বাংলাদেশ আগের যে সরকার, আওয়ামী লীগ সরকারের সময় গুম, গ্রেফতার, নির্যাতন অনেক সবই সত্য। এখন প্রশ্ন হলো, আপনারা যদি বিএনপির ক্ষমতায় আসেন, আপনারা কি প্রতিহিংসা রাজনীতি চালিয়ে যাবেন, না সত্যিকারের সংস্কার? দেখেন, বাংলাদেশের টপ লেভেল থেকে লো লেভেলের যারা আওয়ামী লীগে, যারা যুবলীগে যারা আছে, ওরা সবাই নির্যাতিত হচ্ছে। তো আপনারা তো সেম প্রতিহিংসার কাজ করে যাচ্ছেন সোনিয়া। এটা এটা সম্পূর্ণ সঠিক নয়। যেমন ধরেন, আমি জেলে গিয়েছি, আজ 1 বছর পূর্ণ হলো, স্বাধীনতার স্বাদ কিন্তু আমিও পেয়েছি। আমার এখনো পর্যন্ত মনে হয়নি যে যে আমার নামে মামলা করেছে তাকে আঘাত করা যায়, বা যে আমাকে নিয়ে বাজেভাবে ফেসবুকে পোস্ট করেছে। আপনারা জানেন যে এই বাংলাদেশের ক্ষেত্রে হাজবেন্ড বিদেশে থাকা মানে একটা নারীদের জন্য সমাজে চলা একটা দায় হয়ে যায়, কুরুচিপূর্ণ বক্তব্য শোনা লাগে। তো সেখানে আমি সমাজকর্মী, আমি রাজনীতি করি, উভয় মিলে আমার কি পরিমাণ নির্যাতন বা মানুষের কথা শুনতে হয় একবার ভাবুন। তো সেই জায়গা থেকে আমার কখনো মনে হয়নি যে আমি কারো উপরে পাল্টা প্রতিশোধ নিই, বা আমরা প্রতিশোধ পরায়ণ হই। তো যতটুকু করেছে, ধরেন এই সরকার
এসে আমরা দেখেছি যাদেরকে ধরার কথা তাদের ছেড়ে দিয়েছে। এয়ারপোর্টে হুম। পালিয়ে যাওয়ার পরে আব্দুল হামিদ চলে যাওয়ার পরে দেখলাম যে নুসরাত ফারিয়াকে ধরা হয়েছে। তো আসলে আমরা হুম। এমনটা চাই নাই যে যাদেরকে আসলে ধরে কোনো লাভই হবে না, তাদেরকে ধরে খামোখা একটা গুজব মানে কি বৈষম্যই বলি আমি। তো এটা সৃষ্টি করার কোনো মানেই ছিল না। তো আমরা আপনারা দেখেছি সরকারের কাছে আপনারা দুজন প্রতিটা নেতা এই মঞ্চে বসে আছেন। আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আপনারাও যে আগের সরকার পুরনো এক্স গভর্নমেন্টের মতো আপনারা হবেন না? মঞ্জুর মোর্শেদ, আপনি বলুন তো, আপনারাও তো সেম হতে পারেন। আসলে আমি একটু বলি, বৃক্ষ তোমার নাম হ্যাঁ, কি বলেন। ফলে পরিচয়। ওপেন আগে আগে ডিসকাশন, লেটস আসুক। ডু ইট। হ্যাঁ, আগে আগে আসবে তো দল আসবে, ক্ষমতায় আসবে। তারপরে হয়তোবা ৫ বছর গেলে আপনার তখন বিচার বিবেচনায় রাখবেন। যেমনটা দেখেছি আমরা ১ বছর হয় নাই কিন্তু সমন্বয়করা ফুলে ফেঁপে একদম টাকার মালিক হয়ে গেছে। যারা মঞ্জুর মোর্শেদ বললেন যে ও টিউশনি করে চলে, এখনো বাসে চলে। আর সমন্বয়করা এখন গাড়িতে চলে। আসলে জুলাই আন্দোলন তো আমরাও করেছি, আমরা জেল খেটেছি। আমি মঞ্জুর মোর্শেদের মতন আমার হাসব্যান্ড আমি বিদেশে আজকে ভালো টাকা ইনকাম করে। গাড়ি ভাড়ার জন্য তবুও বাসা থেকে সাধারণ বের মানুষের হইনি। মতন চলাফেরা করি। তবুও সাধারণ মানুষের মতন চলাফেরা করি। আমাদের গাড়ি নেই, আমাদের বাড়ি নেই। তো যার কারণে এগুলা তো বলতে চাই সবাই, যে সব লিডাররাই সেম কথা বলে। সেম সব সবাই তো এক আমি কথা বলে যে আমার কাছে আবারও নাই, বলি এই নাই। জুয়েল ভাই, যে হুম। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আমরা কি করছি, হ্যাঁ। সাধারণ জনগণ দেখছে। তো তা আমরা আপনাদের কিভাবে ফলেই চলছি। তো পরিচয়। সবগুলাতে ফেসবুক বলেন, টিভি বলেন, সব জায়গায় তো দেখা যায় যে চাঁদাবাজি তো সবার ঊর্ধ্বে বিএনপি নাকি আছে। শোনেন, মঞ্জুর আমি একটা মোর্শেদকে কথা বলি। একটু ওনার কাছে বিএনপির শুনি একটু, বিরুদ্ধে বলে প্রোপাগান্ডা ছাড়াতে মঞ্জুর মোর্শেদ আমি বলেন বলি, আপনি। না এই প্রশ্নটার উত্তর আমি দিব। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ানোর জন্য কিছু বট বাহিনী যথেষ্ট। আমাদের ওই যে ফার্ম সবকিছু আব্দুল প্রপাগান্ডা সালাম ভাই হয়ে যায় বলেছিলেন কিভাবে? যে যে ৮-১০টা ফেক সবকিছু আইডি না প্রপাগান্ডা থাকলে হয়ে কিন্তু যায় কিভাবে? না, সবকিছু প্রপাগান্ডা না। আপনি আমি একটা গল্প বলতে পারি। হ্যাঁ, বলেন। এক শিয়াল খুব দৌড়াচ্ছে, বনের মধ্যে দৌড়াচ্ছে। তো দৌড়ানো দেখে এক বাঘ বলছে, কি ব্যাপার তুমি এত দৌড়াচ্ছ কেন? কয় বনে পুলিশ ঢুকছে হাতিকে শিকার করার জন্য। তো বলতেছে যে হাতি শিকার করার জন্য বনে পুলিশ ঢুকছে, তো তুমি দৌড়াচ্ছ কেন? বলতেছে আমি যে হাতি না, এটা যদি বাংলাদেশের পুলিশ ধরে, এটা প্রমাণ করতে আমার ১০ বছর লেগে যাবে। তো বিএনপির বিরুদ্ধে যেসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এটা প্রমাণ করতে করতে ততক্ষণ মানুষ মনে করেন যে বুঝে যায় যে না, বিএনপি এটা করছে। আগে বুঝে পরে যেটা হয় যে আসলে বিএনপি কিছুই করে না। ওইখানের বিস্তারিত কাহিনী যখন তুলে ধরা হয়, তখন ওইটা আর মানুষের মাঝে, কিছু মানুষের মধ্যে যায়। কিন্তু আমরা এখন আপাতত যে ফেসবুকের ভুল ধারণা, যারা ফেসবুক রাজনীতি করে, তারা ফেসবুকের মাধ্যমেই এই প্রপাগান্ডা গুলো ছাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, আমরা শুনে আসি মঞ্জুর মোর্শেদ, আপনি বলেন। জি, সোনিয়া আপাকে ধন্যবাদ। উনি মুসলিম একজন। আমি দোয়া করি কোনোদিন যাতে জুলুমবাজ না হয়। আমরা আশা করেছিলাম বিএনপিও এক সময় খুব মুসলিম ছিল। ২০০০ বিশেষ করে ৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনেক নির্যাতনের শিকার হয়েছে। তাদের নেতাকর্মীরা অনেকে গুমের শিকার হয়েছে। সোনিয়া আপা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার হয়েছিল। অসংখ্য নেতাকর্মী, শুধু যে ওনাদের দলের নাম, জামাতের অসংখ্য নেতাকর্মীকে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে, অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার। এমনকি আমি ২০০০ সম্ভবত বিষয়টা হচ্ছে ১৫ বা ১৬ সালে, তখন আমার বাসা ডেমরা কোনাপাড়ায় ছিল। আমি বাজারে গিয়েছিলাম ভাইয়ের সাথে। সেখানে হঠাৎ করে শিবির মিছিল বের করেছিল। মিছিল বের করার ৫ মিনিটের ভিতর চারদিক থেকে পুলিশে ওদেরকে ঘিরে ফেলছে। তো আমি তখন তেমন একটা পলিটিক্স এর সাথে জড়িত না। তো গলির ভিতরে কয়েকটা ছেলে ঢুকেছে। আমি এখান থেকে বাজার নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশ কি করতেছে আমিও গিয়ে একটু দেখার চেষ্টা করেছিলাম। তখন দুইটা ছেলেকে পুলিশ ধরে পায়ের গোড়ালির নিচে গুলি করে দিচ্ছে। তো তারও অনেক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন ৫ আগস্টের পরে সোনিয়া আপা বলছে প্রপাগান্ডা। এটা কিছুটা প্রপাগান্ডা হলো, ৫% প্রপাগান্ডা হলে ৯৫% কিন্তু কি সত্য। বিএনপির সাথে যখন
রাজপথে কেউ ছিল না। গণ অধিকার পরিষদ তাদের মিত্র হিসেবে কাজ করেছে। অনেক জেলায়, অনেক উপজেলায় বিএনপির নেতারা আমাদের তো পোস্টার ছিঁড়ে নেতা কর্মীদের উপর ব্যাপক বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, এরকমও অনেক অসংখ্য তথ্য প্রমাণ আছে। এবং ওনাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা কিন্তু লিখিত অভিযোগ দিয়েছি। বিএনপির সাথে যখন একাধিক বসেছি সেখানে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এই কোরবানি ঈদের সময় আপনারা দেখেছিলেন নুরুল হক নূর যখন পটুয়াখালী নিজ আসনে প্রচারণা চালাচ্ছিল, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্ভবত সদস্য হাসান মামুন, ওনার অনুসারীরা ওনাকে কিভাবে আটকিয়ে রাখে এবং আটকিয়ে শেষে সেনাবাহিনী গিয়েছিল উদ্ধার করার জন্য। সেনাবাহিনী তখন নুরুল হক নূরকে বলেছিল আপনি এই পথে না গিয়ে বিকল্প পথ ব্যবহার করেন। নুরুল হক নূর বলেছিল আমি কি আমার বাসায় যাব না, আমি গেলে পথে যাব, না গেলে আপনারা চলে যান, নিরাপত্তা দিতে না পারলে আমি একাই আমার লিক্স নিয়ে যাব। তাহলে বিএনপির মতো একটা দল কেন এই প্রতিহিংসা রাজনীতি করবে? শুধু যে আমাদের দলের না, অনেক দলের এই ঝামেলাগুলো করতেছে। আর আমি যদি বলি বৈষম্য বিরোধী নেতৃত্ব জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে এখন এনসিপির প্রথম সারির নেতা যেমন ধরেন নাহিদ ইসলাম, আখতার, আদি পারেড সহ যারা এখন প্রথম সারিতে আছে, তারা কিন্তু আমাদের সাবেক ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং অসংখ্য নেতাকর্মী এনসিপিতে আমাদের যোগ হয়েছে। দেশে যেখানে আন্দোলন হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান, আমরা যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, সে ধারাবাহিকভাবে আমরা ওইটা রক্ষা করার জন্য আমাদের ছাত্র নেতারা বিভিন্ন অংশে কিন্তু তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তো অনেকে 5 আগস্টের পরে সে বৈষম্য বিরোধী কমিটিতে ছিল, তারা বিভিন্ন জেলা মহানগরের দায়িত্ব নিয়েছে, কেন্দ্রীয় দায়িত্ব নিয়েছে। কিন্তু অতি পরিতাপের বিষয়, আমরা ভেবেছিলাম তারা ভালো কিছুই করবে দেশের। তারা তো দেখেছে বাংলাদেশের রাজনীতি, তারা দেখেছে যারা রাজপথে আন্দোলন করেছে কিভাবে পুলিশ গুলি করে মেরেছে। আমি তো অসংখ্য লাশের সাক্ষী যাত্রাবাড়ি এলাকায়। আমি এই 24-এর আন্দোলনে কি কি দেখেছি এটা আমি নিজে এখনো মাঝে মাঝে ভেবে দেখি। মানে আমার সামনে মিছিল নিয়ে যাচ্ছি, 5 আগস্ট সকালের কথা, পুলিশ গুলি করলো, মাথার খুলি উড়ে গিয়ে মগজ আমার রক্ত সহ পুরো চোখে মুখে হয়ে গেছে। আমি কিন্তু সেটা গেঞ্জি দিয়ে মুছে আবার কিন্তু মিছিলে গেছি। সেভাবে আন্দোলনটা করেছে। কিন্তু তারও যেভাবে এই বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির দেখেছেন, সেটা আমাদেরকে ভাবাচ্ছে আমরা কি বাংলাদেশ পেয়েছি। আপনি গণ অধিকার পরিষদের রাজনীতির কথা বলেছেন, আমি একটু শেষ করি। আমরা কিন্তু গত এপ্রিল মাসে আসিফ, এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর দুর্নীতি এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস তুহিন ফারাবির দুর্নীতির এবং এনসিপির নেতা সালাউদ্দিন তানভীরের ডিসি নিয়োগ সহ এনসিটিভির যে অর্থ কেলেঙ্কারি প্রায় আমরা নিউজে পেয়েছিলাম। আমরাই কিন্তু কি দুদুকের সামনে কিন্তু কি আন্দোলন করেছি, দুদুক মাস টু দুদুক প্রোগ্রাম করেছি, দুদুককে লিখিত দিয়েছি আপনি তাদের বিরুদ্ধে তদন্ত করুন। আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি, সজীব আসিফের যে এপিএস মুয়াজ্জেম, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা। তুহিন ফারাবি স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এবং গণ অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা। তার মতো ছেলে, তার জন্য তো আমাদের একটু হলেও টান থাকবে। তারা যখন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে, আমরা যখন তথ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু দুদকের সামনে একাধিকবার কথা বলেছি, তাদের লিখিত দিয়েছি তদন্তের জন্য। আমরাই আন্দোলন করেছি। এই যে গত এপ্রিল মাসের কথা, এটা আমাদের সেই হিম্মত আসে বলে গণ অধিকার পরিষদ আপনারা কি দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্য কথা বলি, প্রতিবাদ করি। হ্যাঁ, আপনারা কি ক্ষমতার জন্য প্রস্তুত? আমরা ইনশাল্লাহ, আমাদের প্ল্যানটা হচ্ছে, আমরা দলের এত বড় এখনো ফান্ডিং নাই যে আমাদের কোটি কোটি টাকা, আমাদের তো চাঁদার টাকাও নাই, দুর্নীতির টাকাও নাই। আপনাদের কোনো অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি কোথায় দেখাতে পারবেন আমাদের? আপনি হয়তো আমাদের 21 দফা কিন্তু কি দেখেন নাই, সেজন্য আপনি বলতে পারতেছেন না। আমাদের 21 দফা যখন দল ঘোষণা হয়, সেখানে 21 দফা ছিল। সে 21 দফা আপনি যদি পড়তেন, আমাদের স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, দেশের কৃষি, মৎস্য সবকিছুর বিষয়ে আমাদের কিন্তু সেখানে লিখিত আছে। এখন যে এই যে ঐকমত্য কমিশনে সংস্কারের বিষয়ে কথা হয়,
সেই বিষয়গুলো 2021 সালে দল ঘোষণার সময় আমরা কিন্তু কি স্পষ্ট বলেছি, একসাথে দুই রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না। সংসদ কোন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই স্তরের সংসদ থাকবে। এগুলো কিন্তু আমাদেরই কথা। কিন্তু কি আমার কাছে বই আছে, আপনি যদি একটু সময় দেন, আমার এই যে পাশে বুক সেলফে কিন্তু কি এই আমাদের 21 দফার ঘোষণাটা পুরোটাই আছে, সেটা আপনারা পড়লে কিন্তু কি বুঝতে পারবেন। আর আপনি বললেন গণ অধিকার পরিষদ ক্ষমতায় যাবে কিনা, আমরা ক্ষমতার রাজনীতি অবশ্যই করব, আমরা ক্ষমতায় যাব। এবার কিন্তু আমরা পরিকল্পনা করেছি 300 আসনে। আমি যেমন ভাই ইউনিভার্সিটি লেভেলে, হ্যাঁ বলেন, 1 মিনিট, আমরা 300 আসনে এবার কিন্তু প্রার্থী দিব। আমরা যদি কেউ নাও জিতি, জামানাতও হারায়, তারপর আমরা 300 আসনে প্রার্থী দিব। কারণ আমরা 300 আসনে যদি এবার পরিচিত হইতে পারি, আমাদের কিন্তু সব জায়গায় প্রবণ করা আছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিটা প্রায় মৃতপ্রায়, বিএনপিও তার পদে হাঁটতেছে। এনসি যারা নতুন দল এখন করছে, তারাও কিন্তু বিভিন্ন চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িয়ে। বাংলাদেশে গ্রিন ইমেজের যদি রাজনৈতিক দল থাকে, সেটা গণ অধিকার পরিষদ। ইনশাল্লাহ আগামী সংসদে আমরা যাতে 300 আসন প্রার্থী দিয়ে, এবার যদি আমরা কম জয়ী হয়, আগামীতে আমরা যাতে সরকার গঠনে সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আপনার সোনিয়া, এখন গণমাধ্যমে লেখা আসতেছে, আপনাদের তো আগে সরকারের সময় তো অনেক বড় বড় লিডাররা ছিলেন, শিক্ষিতরা ছিলেন, এখন তো আপনাদের এগুলো দেখা যাচ্ছে না, কোনো বড় বড় লিডার তো দেখাই যাচ্ছে না একেবারে। আসলে কোন লিডারদের কথা বলছেন একটু যদি ক্লিয়ার করে বলতেন। আপনার বিএনপি যখন গভর্নমেন্ট ছিল, কিছুদিন আগে কোন একটা পেপারের মধ্যে লেখা দেখছি যে বিএনপি যদি সরকার করে, মিনিস্টার কভার করার মতো ওই স্ট্যাটাসের লিডারই বিএনপির মধ্যে নাই। আপনার মতামতটা হয়তোবা তাদের সবাই থেকে গণনায় ব্যস্ত হয়ে গেছে বড় নেতারা। কি বললেন মঞ্জুর? বড় নেতারা টাকা গণনায় ব্যস্ত হয়ে গেছে এখন। না, যেটা আপনি জানেন না সেটা আপনি বিএনপির একজন সিনিয়র প্রবীণ নেতাদের ক্ষেত্রে বলতে পারেন না। আসলে দেখেন, দীর্ঘ 16 বছর আমাদের বড় নেতাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সাহেব ছিলেন। উনার কথা যদি বলেন, উনাকে হাসিনা সরকার এত নির্যাতন করেছে যে উনি কিন্তু বেশ অসুস্থ, এই সুস্থ থাকছেন, এই অসুস্থ থাকছেন। আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, উনাকে একরকম শাস্তির, উনার মতন নেতা, উনাকে ভারতে রাখা হয়েছে, শিলংয়ে রাখা হয়েছিল, এবং উনাকে দেখেন, উনাকে নিয়েও কিন্তু প্রপাগান্ডা ছড়ানোর থেকে একজন দিয়ে আপনি পুরো সরকারটাকে আমাদের কিছু নেতা মারা, জনগণ বলে সব নেতাই আছে, সব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের রিজভী সাহেব আছেন, আমাদের জয়নাল আবেদিন ফারুকী আছেন, আমাদের ব্যারিস্টার খোকন আছেন, কাইসার কামাল আছেন, মানে হিউজ আছেন। হয়তোবা আমি সবার নাম এখন এই মুহূর্তে বলতে পারবো না বা আপনার ইসে আসছে না, তবে নতুনদের একটু জায়গা দেওয়ার জন্য বিএনপির নতুন একটা চিন্তাধারা আছে যে নবীন এবং প্রবীণ মিলেমিশে একটা রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত কিন্তু বিএনপি ইতিমধ্যে নিয়েছে, যে যেমন সিনিয়রদের রাখতে হবে, তেমন জুনিয়রদের মধ্যেও কিছু মানুষ ঢুকবে, এমপি ক্যান্ডিডেট হবে বা রাষ্ট্র গঠন করার জন্য। তো আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি খুব শীঘ্রই দেশে আসবেন এবং উনি এসে সিদ্ধান্ত নেবেন যে আমাদের দেশ, উনি তো 28 জুলাই আসার কথা ছিল, সেটা যে কোনো কারণে জুলাই না যে কোনো কারণে হোক সেটা স্থগিত হয়েছে। আসবে বলে যে আসবে না এমনটা না। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের ওনার ওয়াইফ এসে ঘুরে গেছেন, আমাদের ডাক্তার জোবাইদা রহমান, উনি কিন্তু দেশে এসে ঘুরে গেছেন। ওনার ওয়াইফ আসা আর তারেক জি আসার মধ্যে অনেক পার্থক্য। অবশ্যই তারেক রহমান আসবে এবং খুব দ্রুত আসবে, খুব দ্রুত আসবে। নির্বাচনের রোডম্যাপটা সোনিয়া চিন্তা করে দেখেন, বহুত আমি মঞ্জুকেও বলছি, আপনাকেও বলছি, আমরা সবাই আরেকজনকে দোষ দিতে পারি যে আওয়ামী লীগ ওইটা করছে, বিএনপি ওইটা করছে, কেউ অ্যাকচুয়ালি গঠনমূলক উপস্থাপনা করছেন না। এটা ইজ ইট আওয়ার উইকনেস ওর কৌশলগত অক্ষমতা?
মঞ্জুর। না না, বিএনপি এটা করছে, বিএনপি ওটা করছে, এটা আসলে মানে আমি আগেই বলেছি এটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমি আবারও বলি, দেশনায়ক তারেক রহমান খুব দ্রুত আসবে, হয়তো 28 জুলাই আসার কথা ছিল, একটা কথা উঠেছিল, তিনি আসতে পারেন নাই যে কোনো কারণে, এবং সামনের মাসে না হোক তার পরের মাসে অবশ্যই তিনি সোনিয়া দেশে আসবেন। 2008 আমরা হ্যাঁ 2008 সালের পর একটানা 16 বছর আপনার তারেক জিয়া বলেন বিএনপি ক্ষমতার বাইরে, ওকে। আজও দলটা কিন্তু এক পরিবার, কেন এক পরিবারে হাইকমান্ডে চলবে? আসলে জিয়া পরিবার, জিয়া মানে আদর্শ, জিয়া মানে বিশ্বাস, জিয়া মানেই ভালোবাসা। যে ভালোবাসা, যে আমরা আসলে আমাদের যে শেকড়, আপনি যদি আপনার শেকড়কে ভুলে যান, আপনি যদি শেকড়কে মনে না করেন, তাহলে কিন্তু আপনি কখনো উঠে দাঁড়াতে পারবেন না। তো আমরা মনে করি জিয়া পরিবার আমাদের রাজনৈতিক শেকড়, যেখান থেকে জিয়া পরিবারের যে আদর্শ, যে নীতি, যেভাবে তারা দেশকে দেখতে চায়, সেই নীতির জায়গায় অটুট থেকে আমরা মনে করি জিয়া পরিবারের আদর্শে একবার না, মানে 16 বছর আপনি না, কি জিয়া 16,000 পরিবারের বছর আদর্শে রাজনীতি করবে। বিশ্বাসী না জাতীয়তাবাদী দলের বিশ্বাসী, আদর্শে আর বিশ্বাসী? জাতীয়তা, আসলে জাতীয়তাবাদ মানেই তো জিয়ার আদর্শকে ধারণ করেই তো জাতীয়তাবাদ তৈরি হয়েছে, তাই না? তো আপনার আমরা কথাটা উভয়। আমি ইয়ে করতে পারলাম না। আপনি কেন আপনি আপনি পারবেন না কেন? জাতীয়তাবাদ এবং জিয়া পরিবার একে অপরের পরিপূরক। তো সেইখানে আপনি জাতীয়তাবাদ ধারণ করতে হলে আপনাকে জিয়া পরিবারকে অবশ্যই স্মরণে রাখতে হবে, অবশ্যই অবশ্যই তাকে মনে প্রাণে ধারণ করতে হবে। ওই তাহলে যে তো মঞ্জুর যারা মোর্শেদ যে আওয়ামী লীগ সরকারে তখন শেখ মুজিব যাদের জামান তারা ভাই, বলতো আপনি যে কি দেখেছেন যে যখন মানে বলা হলো যে এক পরিবার থেকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তারেক রহমান কি কখনো বলেছে যে না আমাদেরকে থাকতে দিতে হবে? এটা কি কখনো বলেছে? হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ সে উনারা স্বীকার করে বলেছেন, নিয়েছে যে প্রথমে বলেছেন, উনি উনারা মানেন নাই প্রথমে এই কথাটা, না পরে মানছেন। মেনে তো প্রথমে তো নিয়েছেন যে মানেন নাই। প্রথমে মানেন না, কে বলেছে? তারা বলছে আপনি বিবেচনায় রাখবো। লেটস ক্লিয়ার ইট সোনিয়া, লেটস ক্লিয়ার ইট ওয়ান থিং, আপনি জিয়ার আদর্শ না জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস? অবশ্যই আমি মনে প্রাণে জাতীয়তাবাদ, এবং জাতীয়তাবাদ মানে জিয়া পরিবার, জিয়া পরিবারের আদর্শ নিয়ে জাতীয়তাবাদ। আমরা একে অপরের পরিপূর্ণ পরিপুষ্ট হয়ে থাকতে চাই। মঞ্জুর মোর্শেদ, আপনি আপনি এই ব্যাপারে একটু কিছু বলেন, শুনি আমি। আমি যদি মঞ্জুর মোর্শেদকে বলি যে গণ অধিকার পরিষদ না যুব অধিকার, মানে গণ এখন অধিকার মঞ্জুর পরিষদ সম্ভবত মোর্শেদকে আগে আমি কি ছিল? জিজ্ঞেস করবো যে আমি গণ অধিকার পরিষদ এবং তারুণ্যের রাজনীতিকে মনে প্রাণে ধারণ করি। হ্যাঁ, আমরা পারিবারিক রাজনীতির বিরুদ্ধে সব সময়। আপনাদের মঞ্জুর মোর্শেদের যে কি জানো মাহফুজ খানকে কেন আপনারা মাইনাস করার প্রক্রিয়া? সে তো ধন্যবাদ শুরু থেকে আপনাকে। ছিল। আমি এই প্রশ্নটা আপনি এড়িয়ে ধন্যবাদ, গেছেন। এটা আমি আরো আপনি প্রশ্নটা আবার দুইবার বলেছেন। আপনি দুইবার বলেছেন একটা আসন যখন ঘোষণা হয়, স্বাভাবিকভাবে একটা আসনে দুইজন প্রার্থী থাকে, আমাদেরকে তো একজন ঘোষণা করতে হবে। আমাদের প্রার্থী তো মিডিয়ার সামনে কান্নাকাটি করেছে, সন্ত্রাসবাদী করে নাই, মারামারি করে নাই, আগুন দেয় নাই, ভাঙচুর করে নাই। এটা আপনি দেখবেন বিএনপির মনোনয়ন যখন ঘোষণা হবে, কাটাকাটি মারামারি কি পরিমাণ হয়। আমাদের মাহফুজ অবশ্যই 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত খুবই ত্যাগী। সে যে আসনটা চেয়েছে সে আসনটা পায়নি, তাকে কিন্তু মাইনাস করায়নি, তাকে বলছে আর একটা আসন থেকে আপনি নির্বাচন করেন। সেটা স্বাভাবিকভাবে সে মেনে নিতে পারে নাই। এটা আলোচনা চলতেছে, কিন্তু সে তো মারামারি করে নাই, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় ছিল, কিন্তু 2009 সালে উনি যখন 8 সালে যখন গ্রেপ্তার হয়েছিল, 7 সালে সেনাবাহিনীর হাতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন কারণে উনি আসতে পারেন, সে সময় একটা পরিবেশ ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের পরে ওনার কিন্তু দেশে এসে রাজনীতির হাল ধরা উচিত ছিল, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। এবং আমি যতটুকু জানি তারেক রহমান নিজেও কিন্তু এখনো বাংলাদেশের ভোটার হয়নি। ভোটার না হলে তো এদেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না, এদেশের রাষ্ট্রপতি হইতে পারবে না। বাপ ভোটার না হলে সে তো উনি তো কোনো প্রার্থী তো পাবে না। তো এখন ওনার এসে অন্তত ভোটার হওয়া দরকার। আমি যতটুকু জানি ওনার আরেকটা মামলা আছে, সে মামলার কারণে উনি আসে নাই।
এখনো যদি এই ভয়টা পাই, তাহলে আমরা যে আপনারা এই দেশে ছিলেন, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা খেয়েছেন, আওয়ামী লীগের মামলার শিকার হয়ে নির্যাতনের শিকার হয়েছেন, আমরা হয়েছি, অসংখ্য নেতা কর্মী শিকার হয়েছেন, হ্যাঁ এখনো শিকার হয়েছি। তাহলে আপনারা দেশে আসলে ওনারাও তো দেশে এসে রাজনীতি করা লাগবে। একটা মামলা বা কি হবে, এখনো যদি মামলা হামলার ভয় পায়, এখন তো আওয়ামী লীগ নাই, এখন সত্যিকার অর্থে এই সরকার যে অন্তর্ভুক্ত, এই কথাটাই কে বলেছে? আমরা কেউ তাহলে আসলে কেন উনি মির্জা ফখরুল ইসলাম সাহেব গত পরশুদিনও একটা কথা বলছে, ওনার নামে একটা মামলা আছে, সেটা সুরাহা না হলে উনি আসতে পারতেছে না। এটা তো কোনো একটা কথা হইতে পারে না। আমরা লিখালিখি করি না, কিন্তু এই দুর্বলতাগুলো কি আমাদের ভাবাচ্ছে, যাদেরকে আমরা সামনে বিএনপি ক্ষমতায় আসতেছে, এটা মোটামুটি যদি দেশের কোনো প্রেক্ষাপট পরিবর্তন না হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসতেছে, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এবার প্রাসঙ্গিক, কিন্তু আপনাদের যে কার্যক্রম, যে কথাবার্তা, অথবা যে রাজনৈতিক মেচুরিটি বা পলিটিক্যালি যেভাবে ভায়োলেন্স সৃষ্টি করতেছেন, আমার মনে হয় আপনারা সে মেচুরিটির পরিচয় দিতে পারতেছেন না, মানুষকে হতাশ করতেছেন দিনকে দিন যেভাবে যাচ্ছে। মাহফুজের মতো একটা কান্নাকাটির কথা নিয়ে আপনি 2 বার কথা বলেছেন। আমরা তো এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্রলীগ যুবলীগের হামলা মামলার শিকার হয়েছে। এই আন্দোলনে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যুব অধিকার পরিষদের 4 জন শহীদ হয়েছে, আমাদের ছাত্র অধিকার পরিষদের শহীদ হয়েছে, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা শহীদ হয়েছে। আমাদের দেখেছেন আমি এখনো যুব অধিকার পরিষদের সভাপতি, আমার কি 100-200 ছেলে নাই? আমি কি একটা প্রতিষ্ঠানে হামলা করে টাকা পয়সা আনবো, মব সৃষ্টি করব, চাঁদাবাজি করব, 2টা গাড়ি আটকে? আমাদের কি কোনোদিন দেখেছেন? আমরা তো এগুলো করতেছি না। আমরা সব সময় বলছি দেশের মানুষের জন্য রাজনীতিটা, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য। একটু আগে যেমন ভাই আমাকে বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন কি নিয়ে আমরা গণ অধিকার পরিষদ রাজনীতি করি, আমি এই আমার বুক সেট থেকে নামেছি। এখানে কিন্তু আমাদের এই যে 21 দফা উল্লেখ আছে, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দেখতেছি না, 21 দফায় স্পষ্ট উল্লেখ আছে। এই যে আমরা এই দেখেন দফা 5 এখানে কিন্তু লেখা আছে ক্ষমতার ভারসাম্য। দেখেন আমরা যে ক্ষমতার ভারসাম্য, আমি একটু পরে শোনাচ্ছি প্লিজ। শাসন ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক সরকার ও গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সাংবিধানিক সংস্কার সম্পূর্ণ করা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা, রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, কোন ব্যক্তি 2 মেয়াদের অধিক 2 গুণ 5 10 বছর সরকার প্রধান হতে পারবে না। এইগুলো নিয়ে এখন কমিশনে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা 2021 সালে কিন্তু 2018 সাল থেকে যখন আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি, তখন বুঝেছি বাংলাদেশের আসলে সমস্যাটা কোন জায়গায়। মানুষকে ফেসিস্ট কিসে ফেসিস্ট বানায়, কিসে স্বৈরাচার বানায়, কিসে মহাদাস ক্ষমতার অধিকারী বানায়, এই জিনিসটা বোঝার কারণে আমরা কিন্তু তরুণেরা এটাই ফিল করেছি। এই জন্য আমাদের এখানে 21 দফার মধ্যে পুরোটাই আছে। এটা যদি বাস্তবায়ন করতে পারে, এই দেশের নাগরিকদের সত্যিকারের মুক্তির সনদ হচ্ছে 21 দফা। এবং এই দেশের যদি সত্যিকারের পরিবর্তন চাই, এই দেশের যদি সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে 21 দফায় হচ্ছে তাদের মুক্তির সনদ, এখানে স্পষ্ট উল্লেখ আছে। আপনি বলেন তো আপনাদের গণ অধিকার পরিষদের অন্যান্য পার্টি থেকে একটা ডিফারেন্স বলে, অন্যান্য পার্টি থেকে আপনার ডিফারেন্স আছে, পার্থক্য আছে, একটা বলেন। আমি তো আগেও বলেছি আমাদের অনেক কিছু সুযোগ ছিল, সুযোগ থাকার কারণে আমরা লোভ, হিংসা, বিদ্বেষের ঊর্ধ্বে উঠে এখন পর্যন্ত দলটা গঠন করেছি। এবং আমাদের সবচেয়ে সারা জাগানো যে বিষয়টা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আমাদের ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হচ্ছে সবচেয়ে 40 ইয়ার্স নিচে, 40 বছরের নিচে তারা, বিশেষ করে 25 থেকে 35 বছরের অধিকাংশ নেতা কর্মী যারা আগামীতে নেতৃত্ব দিবে, যারা আগামীতে নেতা হয়ে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা রাখে। বাংলাদেশে তো যারা সিনিয়র সিটিজেন এখন নেতা হয়ে আসছে, তারা অনেকেই কথা বলতে পারে না, অনেকেই কিন্তু হারিয়ে যাবে, তখন এই নেতাগুলোই হাল ধরবে। আমি একটু আগে বলেছি আমরা এই নির্বাচনে কিন্তু আসন যদি জামানতও হারায়,
আমরা কি আগামী নির্বাচনে যাতে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা প্রস্তুত হতে পারি সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমরা এবার 300 আসনে প্রার্থী দিব। আগামী নির্বাচনে, এই নির্বাচনে যদি জয়ও হতে না পারে, আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা ক্লিন ইমেজে থেকে ওই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দেশের অনিয়মের বিরুদ্ধে কথা বলে, আইনের শাসন প্রতিষ্ঠান, ন্যায় বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাব। আমাদের সাথে অন্যান্য দলের পার্থক্য আছে, আমাদের দলের চাঁদাবাজি নাই। আমরা তরুণদের রাজনীতি করি, তরুণদের মানসিকতা বুঝতে পারি, তরুণরা কি চায় বুঝতে পারি, জনগণ কি চায়, জনগণের ম্যান্ডেট ডিমান্ড কি, সেটা আমরা আগে থেকে অনুধাবন করতে পারি। সোনিয়া, এমপি সবাই তো আমরা হয়তো ভাবতেছি ফেব্রুয়ারি কি এপ্রিলে ইলেকশন হবে। আপনাদের বিএনপিতে কি এমপি সিট কেনা বেচার সিস্টেম আছে? ওগুলা শুরু হয়েছে? আসলে এখন তো শুরু হয় নাই, তবে প্রাথমিক ভাবে একটা শুরু আলোচনা হবে করা মনে হয়েছে হয় কে আস্তে আস্তে, না? কে হতে পারে, কে কে কোন জেলার কোন আসনের প্রার্থী হতে পারে, এমনটা একটু শোনা যাচ্ছে। তবে এখনো একদম কি কেনা পরিপূর্ণভাবে বেচা হবে? কেনা বেচা হবে কি হবে না সেটা তো পার্টি সিদ্ধান্ত নেবে, যে কেনা বেচা হবে কিনা, যোগ্যতা অনুসারে হবে, সেটা তো পার্টিতে কি ওই পার্টির যারা ধরনের সিনিয়র সিস্টেম আছে আছে যে তারা কেনা বেচা সিদ্ধান্ত করা নেবে। আমি যায়? তো আর মঞ্জুর মোর্শেদের মতো বলতে পারতেছি না যে 40-এর নিচে যারা তারাই শুধু গণ অধিকার পরিষদ করে। মানে উনার কথা অনুযায়ী এটাই আসে যে 40-এর ঊর্ধ্বে যারা তারা রাজনীতি করার অধিকার রাখেন না। এটাই উনার কথায় আসতেছে যে আমরা যারা 40 বছর পর্যন্ত রাজনীতি সেটা করব। আমি সেটা বলি নাই, আমি বলেছি তারা কিন্তু কি নানার কারণে হারিয়ে যাবে। এখন যারা নেতৃত্বে আছে, যারা রাজনীতি করতেছে, তরুণরা আগামী দিনে তারাই নেতৃত্ব দিবে আগামী 4-5 আসলে বছর পরে। তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিটা হাল তো ধরবে। সোনিয়া, তারা আপনাকে জিজ্ঞেস করি সরকার, পরিবার ও সমাজ কার কাছে সবচেয়ে বেশি দায়িত্ববান নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য? আসলে পরিবারে নারীর নিরাপত্তা, যদি একটা নারী ঘরে থাকে সে কিন্তু এমনিতেই নিরাপদ থাকে আর কি। হয়তো হাজবেন্ডের একটু বকাঝকা শুনলো, কিন্তু তারপরে নারীটা ঘরে থাকলে সে সেফ থাকে। কিন্তু আমরা যারা, আমাদের মতন যারা নারী, যাদেরকে বাইরে কাজ করতে হয়, সমাজের জন্য কাজ করতে হয়, যারা রাজনীতি করে, তাদের জন্য আমি মনে করি যে সরকারের কোনো না কোনো জায়গায় দায়বদ্ধতা থেকে যায়, যেখানে নারীর নিরাপত্তা থাকবে, যেখানে নারী কথা বলার অধিকার থাকবে, যেখানে নারী নিজের স্বাধীন মতন ওই একই হলো চলাফেরা করতে পারে, এটা অবশ্যই সরকারের দায়বদ্ধতা থেকে যায়। তো আমরা যদি দেখেছি যে আমি তখন কথা বলছিলাম নীলা ইসরাফিলের কথা, আপনি আমাকে থামিয়ে দিয়েছিলেন। আমি আবারও সেই কথাটা টেনে আনি যে এনসিপিতে নীলা ইসরাফিল যখন ছিলেন, তখন তুষারের সাথে কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে তুষার কি বলেছে। তো সেটা নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পরে একটা সময় দেখলাম যে তুষারের কোনো কিছু হলো না, নীলা ইসরাফিল এনসিপি থেকে নিজে নিজে সরে আসলো। আসলে একটা নারী রাজনীতি করা টাফ, খুব টাফ। তারপরে আমরা যতই বলি যে নারী পুরুষ সমান অধিকার, আসলে এটা শুধু মুখে মুখেই রপ্ত আছে যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু আসলে নারীরা সব জায়গা থেকে বঞ্চিত, অবহেলিত। একটা নারীকে কটু কথা বলে পার পাওয়া যায়, যেটা একটা পুরুষের ক্ষেত্রে কিছুই হয় না। কথায় প্রচলিত কথায় আছে যে পুরুষরা 10 ঘর ভেঙে এক ঘর গড়তে পারে, কিন্তু নারীরা এক ঘর ভেঙে আরেক ঘর গড়তে গেলেই কটু কথা শুনতে হয়। তো এমন না, এই সমাজ আমরা চাই না, যে সমাজে নারী কথা বলার অধিকার পাবে, আমার মতো আজকে যেন কথা আজকে বলে আজকে জেলে যদি যেতে না হয়, তেমনই একটা রাষ্ট্র আমরা দেখতে চাই। নিরাপদ থাকবে। এবং আমরা দেখেছি আসিয়া, ছোট্ট বাচ্চা, সে বোনের বাড়িতে বেড়াইতে গেছিল, সেখানেও সেই মেয়েটা কিন্তু নিরাপদে ছিল না, ধর্ষণের শিকার হয়ে তাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছিল, লাস্টে আসিয়া মারাই গেল। অনেক চেষ্টা করেছিলাম একটু আগে সম্ভবত বোলাই ভাই যখন প্রথমে একটা প্রতিবেদন দেখেছিল, বোলাই কিন্তু একটা দর্শনের কথা বলেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে, ওটা একটু নিয়ে কথা বলেন। ভোলার কথা না, আপনি আসিয়ার কথাটা যেহেতু আসছে, আসিয়ারতে আমাদের রবিউল ইসলাম নয়ন ভাই কিভাবে আসিয়ার পাশে ছিলেন সেটা একটু আপনি একটু বলেন, যে কিভাবে দিন আচ্ছা রাত সোনিয়া, পরিশ্রম করে আপনাকে জিজ্ঞেস করি আর যদি নাইমা সুলতানা বেঁচে থাকতো আপনি কি বলতেন তাকে? আসলে আমি নাইমা সুলতানার কথাটা আমার মাথায় নাই, আমি যদি একটু ক্লিয়ার করে বলতেন।
আমি নাইমা হয়তো এই সুলতানা খবরটা স্কিপ করে গেছি। নাইমা সুলতানা যে বিশেষ করে প্রথম শহীদ বাংলাদেশের ও আচ্ছা মহিলার আচ্ছা, মধ্যে সরি। হলো নাইমা সুলতানা। নাইমা সুলতানা বেঁচে থাকলে হয়তোবা কোনো কিছু বলার ছিল না। হয়তোবা এতদিনে নাইমা সুলতানা হারিয়ে যেত। যারা জুলাই আন্দোলনে দেখেছেন, সুবিধা নেওয়ার জন্য যারা আছে তারা সামনে আছে। তো নাইমা সুলতানা, ওই যে মঞ্জুর মোর্শেদ বললেন যে হয়তো পড়ার টেবিলে চলে যেত। কিন্তু এখন যেহেতু নাইমা সুলতানা বেঁচে নেই, ওকে শুধু একটা হুম। কথাই বলবো যে সরি বোন, আমরা তোমার হ্যাঁ। স্বাধীনতা রক্ষা করতে পারি নাই। মঞ্জুর, আপনাকে জিজ্ঞেস করছি যে চট্টগ্রামে কংগ্রেচুলেশন বাই দি ওয়ে, আপনি থ্যাংক ইউ আপনার ভাই, থ্যাংক ইউ। আমাদের দোয়া, পরিষদ, সহযোগিতা, পরামর্শ সবকিছুই চাই। আপনার নির্বাচনের অঙ্গীকার কি কি? আমি ইতিমধ্যে মনে হয় যেদিন আমার প্রার্থী ঘোষণা করেছেন সেদিনে আপনি শুনেছিলেন, আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আমাদের স্থানীয় চট্টগ্রাম চন্দনেশের চ্যানেলগুলোতে। সেখানে আমি বলেছিলাম আমাদের চট্টগ্রাম 14 আসন, বিশেষ করে চন্দনেশ অনেকটা অবহেলিত। সেখানে সরকারের সুযোগ সুবিধার অভাব, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নগুলো হচ্ছে না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার। সেখানে পাহাড়ি এলাকা হওয়ায়, আপনি হয়তো জানেন কাঞ্চননগরের পেয়ারা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ একটা পেয়ারা। সে পেয়ারার প্রাকৃতিক এই সম্পদগুলো, বিশেষ করে পেয়ারা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নাই। এরপর মাদক মুক্ত চন্দনেশ গড়া, এরপর নদী ভাঙ্গন রোধ করা, পাহাড় কাটা বন্ধ করা, প্রচুর টাকা পয়সার মাধ্যমে ইটভাটা হচ্ছে, সেগুলো নিয়মের মধ্যে আনা। প্রথম তিনটা ফোকাসড পদক্ষেপ আপনি কি চান আপনার এরিয়াতে সমস্যা সমাধানের জন্য? আমি অবশ্যই একটা মডেল চন্দনেশ উপজেলা বিনির্মাণ করব। তরুণদের জন্য দক্ষ মানব সম্পদ যেন তৈরি করতে পারে, এজন্য তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং প্রাকৃতিক বিপর্যয় রোধ করে প্রাকৃতিক সম্পদকে, আমার উপজেলায় প্রাকৃতিক সম্পদের ভরপুর, সেটাকে আমি কাজে লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন কথা বলছি, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মধ্যে একেবারে চট্টগ্রাম উত্তর জেলায়, যেটা হচ্ছে হাটহাজারী শহরের বাইরে। দক্ষিণ জেলায় কিন্তু এতগুলো উপজেলা থাকার পরে কক্সবাজার একটা জেলা আছে, সেখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। সে কারণে এখানে একটা এখন ডিমান্ডেবল কাজ হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেটা যাতে আমার উপজেলা হয়, সেজন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাবো। আপনি রাজনীতিতে কবে আসছেন? আমি রাজনীতি বিশেষ করে যখন কলেজে ভর্তি হই 2009 সাল থেকে, তখন থেকে মোটামুটি সম্পৃক্ত। তবে পড়াশোনা নিয়ে বেশি সম্পৃক্ত ছিলাম। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যখন দেশে দেখছি 2018 সালের ভোট ডাকাতি, এরপর 2018 কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা, বিশেষ করে আমিও কয়েকবার হামলার শিকার হয়েছিলাম। আমি 2018 সালে আগস্টের 3 তারিখ আমার বিসিএস 38তম বিসিএস এর লিটন ছিল। আমি তখন ডিজিটাল সিকিউরিটি একটা মামলার আসামি হয়েছিলাম। মামলাটা পরবর্তীতে নাম কাটাইছি। সেই কারণে আমি কিন্তু ওই লিখিত পরীক্ষায় কিন্তু গেছিলাম। তখন আমার টাইফয়েড হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের সময়, এবং আমি জুলাইয়ের 23 তারিখ হামলার শিকার হয়েছি। ওই হামলার শিকারে আমার অনেক জ্বর এসেছিল, যার কারণে গিয়ে আমি পরীক্ষাটা ঠিক মতো দিতে পারি নাই, 38তম বিসিএস এর লিটেন। এরপরে যাই হোক, আমি 42তম লিটেনেও দিতে পারি না রাজনীতির কারণে। আমি 2018 সালে থেকে দেশ গুম খুন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে যখন হামলা মামলার শিকার হচ্ছে, বিশেষ করে তরুণদেরও ছাড়তেছে না, পার্টিগততা আছে, জামাত বিএনপিকে যেভাবে ইচ্ছে নির্যাতন চালাচ্ছে, যখন ভিন্ন মতের উপর দমন পীড়ন চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হবো। তারপর চেষ্টা করেছিলাম, বিভিন্ন পরীক্ষা দিয়েছিলাম। 2021 সালে আমার বিসিএস লিটেন ছিল। এরপর আমি ইসলামী ব্যাংকে জয়েনিং ছিল, সেটা বাদ দিয়ে আমি পুরোপুরি করোনাকালীন সময়ের পরে আরো বেশি তখন একটু অফলাইনে রাজনীতিটা করার চেষ্টা করতাম। সরাসরি রাজনীতির মাঠে চলে আসছি, সিদ্ধান্ত নিয়েছি না রাজনীতি করবো। থ্যাংক ইউ সো মাচ মঞ্জু মোর্শেদ। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি প্রথমে সোনিয়া আক্তার স্মৃতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শকের উদ্দেশ্যে, ভিউয়ারের উদ্দেশ্যে আপনি 30 সেকেন্ড কিছু
বলার থাকলে বলতে পারেন। জি, সবাইকে শুভকামনা এতক্ষণ দেখার জন্য। আসলে একার চেষ্টাতে তো আসলে কোনো কিছু হবে হবে না। আমি যেহেতু একজন সমাজকর্মী, আমি চাইবো যে দলমত নির্বিশেষে সবাই এই যে আজকে দোষারোপগুলো করা হচ্ছে বা আমরাও এই দায়ভার থেকে এড়িয়ে যেতে পারি না। তো একে অপরের হাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ গড়ার ঐক্যে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান করব এবং আমাদের যে পরবর্তীতে নির্বাচন হবে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। সবাই মিলে যেন সুন্দর সার্বভৌম একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি সেই লক্ষ্যে সবাই কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোনিয়া আক্তার স্মৃতি। মঞ্জুর মুর্শেদ, আপনার কাছ থেকে 30 সেকেন্ড আমাদের ভিউয়ারদের জন্য কি মেসেজটা দেবেন? আপনাকেও ধন্যবাদ এবং যারা দর্শক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান করেছি সেটা যেন সমুন্নত থাকে, যেখানে রাজনৈতিক সহ অবস্থান থাকে, চাঁদাবাজি, দুর্নীতি, তদবির যাতে না থাকে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, একটা কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোপরি দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। যদি আমরা ভেদাভেদ থেকে আগের মতো সব হয়ে যাবে বাংলাদেশটা। এবার যদি পরিবর্তন না হয়, আর পরিবর্তনের আশা নাই। আমাদেরকে নিজেদের পরিবর্তন হতে হবে এবং দেশের সাথে, জনগণের সাথে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মঞ্জুর মুর্শেদ। আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। লাস্টলি ওইটাই বলতে চাবো, পরিবর্তনের প্রতিশ্রুতি অনেকেই দেয়, কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, প্রমাণ চায়। আজকের কথাবার্তা গণ অধিকার পরিষদ এবং বিএনপির পক্ষে গেল না বিপক্ষে, তা বিচার করবে আপনারা, দর্শকরা। নতুন বাংলাদেশ গড়বে নতুন রাজনীতি, না পুরনো রঙে রঙানো মুখ। পরবর্তী পর্যায়ে দেখা হবে। খোদা হাফেজ।